হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরী গ্রেপ্তার। বিদ্যুৎ খাতে আওয়ামী মাফিয়া সিন্ডিকেট ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লোপাট। ট্রাম্প কমলা বিতর্ক, মূল্যস্ফীতি নিয়ে চড়াও রিপাবলিকান প্রার্থী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শো। নাম আমন্ত্রণ 21শে সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21sheetv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: তাপসের গান বাংলা চ্যানেলের আড়ালে জমজমাট রঙ্গলীলা, দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো মনোরঞ্জনে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান খুদে বার্তায় জানান, মঙ্গলবার রাত 10:15টার দিকে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকার একাধিক হত্যা মামলায় তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। সাবেক আমলা তৌফিক এলাহি চৌধুরী 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা গত 5ই অগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর থেকে তৌফিক এলাহি চৌধুরীও আত্মগোপনে ছিলেন। বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটি বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয়। ক্যাপাসিটি চার্জের নামই 1 লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। যদি বলেন যে রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে, এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। তাকে একটা অ্যাম্বিশন দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর, ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, দি এনার্জি ইজ অ্যান ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই 32টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত 2 অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে 1,16,532 কোটি টাকা। এর আগের 12 বছরে লোকসান হয় 1,05,419 কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে 89,740 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ 10,623 কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এর দ্য পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, হোসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত 9 বছরে 11,015 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। বা অলিগার সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতের লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে, সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। তাপসের গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলত জমজমাট রঙ্গলীলা। দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান বনানীর বিভিন্ন স্কট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস। বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের একমাত্র বিশেষায়িত সঙ্গীত চ্যানেল গান বাংলা দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মিলন ঘটিয়ে রীতিমতো স্বঘোষিত সম্রাট চ্যানেলটির বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস। পাশাপাশি বসে থাকে, মাঝে মধ্যেই তার চ্যানেলে দেখা মেলে বিদেশি শিল্পী যন্ত্রীদের পরিবেশনা। তাপস ও তার প্রভাবশালী স্ত্রী মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী। সানি লিওনকে উড়িয়ে আনা হয় তার অনুষ্ঠান মাতাতে। অভিযোগ আছে গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসে মদ আর স্কর্টের। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও। ওদের একটা আস্তানা আছে গান বাংলার উপরে, এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে, পার্টি করে, হ্যাঁ, আর অনেক সিঙ্গাররা আসে, মেয়েরা আসে। গান বাংলার যে তাপস বাইরে থেকে মানে ফরেনার যে ইয়েগুলো আনে, আর্টিস্ট আনে, ওদেরকেও মানে সাপ্লাই দেয়। পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। গান বাংলায় যাতায়াত করা নায়িকা পরিমণি ও ঢাকায় 3 মডেল নায়িকার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন 21 টেলিভিশনকে। আই থিঙ্ক আপনি বুবলিকে আর মাহিকে ফোন দিতে পারেন। আমি তো রিসেন্টলি তার সাথে আমার কথা হয় না, দেখা হয় না, যোগাযোগ নেই। এই দুজনের কাছে জানতে পারেন, কারণ নায়িকা হিসেবে ওনাদের আসা যাওয়া এখন মানে ইদানিং খুব বেশি আমিও দেখেছি। হয়তো আপনারা নজর করলে আপনারাও দেখতে পারবেন। সঙ্গীত বিনিময় আর নির্মাণের নামে মূলত বিদেশি কিছু নারী শিল্পীদের ব্যবহার করতেন তাপস। একই দশা হতো দেশি শিল্পীদেরও। নিজের বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী, রাজনীতিবিদদের। তাদের সাথে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসেবে ব্যবহার করতেন কখনো বিদেশি, কখনো দেশি তারকা মডেল সঙ্গীত শিল্পীদের। তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী সম্প্রতি ঢাকায় সিনেমার 2 নায়িকার সাথে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানো দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তিও। আমি ভিডিও লাইভ করতে বলছি তাপসকে, যাও সেখানে আমি জানি বুঝলি আর বাথরুম থেকে বেরোতে পারবো। তাছাড়া লুকার ছিল, সে বাথরুম থেকে বের হয়েছে। আমি ভিডিও লাইভ তখনই আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি রাতেবেলায়। ওর ইন্টেনশনই হচ্ছে ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি, আর সেটা সেই টার্গেটটা করছে তাপস। গান বাংলা চ্যানেল দখল করেই তাপস সেখানে গড়ে তোলেন এই অপরাধের সাম্রাজ্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি ডেমোক্রেট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে 90 মিনিটের বিতর্কের শুরুতে মূল্যস্ফীতি নিয়ে কথা বলেন 2 প্রার্থী। এছাড়া কর, অভিবাসন, অস্ত্র আইনসহ ইসরায়েল হামাস যুদ্ধ, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান তুলে ধরেন 2 প্রার্থী। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প কমলার ভাগ্য নির্ধারণের বড় ভূমিকা রাখছে এই বিতর্ক। রিপোর্ট দুলি মল্লিকের। এক মঞ্চে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে প্রথমবারের মতো মুখোমুখি তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে এবিসি নিউজের আয়োজনে শুরু হয় এই বিতর্ক। চলে ৯০ মিনিট। প্রথমেই অর্থনীতি ইস্যুতে শুরু হয় বিতর্ক। ডেমোক্র্যাট জো বাইডেনের অধীনে গেল বছর মার্কিনীদের বার্ষিক আয় ৪% বাড়লেও মূল্যস্ফীতি স্পষ্ট। ট্রাম্প তার সময়ে অর্থনীতি এর চেয়ে ভালো ছিল বলে দাবি করেন। আর কমলা হ্যারিস জীবনযাপনের ব্যয় কমানোর প্রস্তাব দেন। এরপর একে একে গর্ভপাত, অভিবাসন, কর্পোরেট ট্যাক্স, অস্ত্র আইন সহ জাতীয় নানা ইস্যু নিয়ে পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন ট্রাম্প হ্যারিস। আর বিতর্কে ইউক্রেন ও গাজা যুদ্ধ সহ আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা বলেন হ্যারিস ও ট্রাম্প। বিতর্কের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে জরিপে দেখা যায় জনপ্রিয়তায় হ্যারিস ও ট্রাম্প সমানে সমানে। বিশ্লেষকরা বলছেন দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নির্বাচনের ফলাফলেই নির্ধারিত হবে আগামী ৫ নভেম্বর ট্রাম্প হ্যারিসের ভাগ্য। আর এই বিতর্কে সাফল্যের উপর নির্ভর করবে কোন প্রার্থী এসব অঙ্গরাজ্যে ভোট বেশি টানতে পারছেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। মাদারীপুরের সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখলের চেষ্টা, ওএমএস এর চাল রেখেছিলেন বিএনপির নেতা। আমন্ত্রণ আবারও ২১ সংবাদে। ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুরের আওয়ামী লীগ নেতা রিয়াজ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11:30টার দিকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। রাতেই পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনাল। মেহেদী হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানা এবং রিয়াজ মাহমুদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় হত্যা মামলা রয়েছে। উপমহাদেশে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মাদারীপুরের বাড়ি দখলের চেষ্টা করছে স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক পরিবার। সোমবার বিকেলে বাড়ি দখল করে ওএসএম এর চাল রাখার চেষ্টা করে বিএনপি নেতা সোহেল হাওলাদার। ঘটনা জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বাড়িটি দখল মুক্ত করেন। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে বিএনপি নেতা সোহেল হাওলাদার জেলার ডাসার উপজেলার মাইজপাড়ায় প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের আধাপাকা একটি টিনের ঘরে ওএসএম এর চাল রাখা শুরু করেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বাড়িটি দখলমুক্ত করে উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেন। চাল রাখার বিষয়টি স্বীকার করলেও দখল রাখার বিষয়টি অস্বীকার করেছে সোহেলের পরিবার। তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িসহ আশপাশের পুরো জমি তাদের পৈতৃক জমি বলে দাবি অভিযুক্তদের। ও কেবল গাড়ি এখানে রাখা বোধ ২-১ বস্তা চাল বোধ বারান্দা রাখছে। বৃষ্টির গাড়া হইতেছে, রাখার মতো পরিবেশ কোথাও নাই, বাড়িতে রাখলে আর একটা সমস্যা। এটা হলো নীলরতন রায় চৌধুরীর বাড়ি, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি না। নীলরতন রায় চৌধুরীর মানে মিসেস, সে আমাদের এই জমি দলিল দিয়ে গেছে, সেই সাব রেজিস্ট্রি কবলা দলিল আমাদের কাছে আছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়েছে এলাকাবাসী সহ বিশিষ্ট জনেরা। দৃঢ়তার সাথে বলতে চাই যে সুনীল গঙ্গোপাধ্যায় শুধু একজন কবি নন, তিনি আমাদের সকলের অন্তত শ্রদ্ধেয়, বাঙালি জাতির, বাঙালি সাহিত্যের। সেই ক্ষেত্রে তার সেই পৈতৃক বাড়িটি সুসংগঠিতভাবে রক্ষিত হোক। মালিকানা দাবির বিষয়টি ভিত্তিহীন ও বাড়ি দখলমুক্ত করে প্রশাসন নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা। চাল রেখে দখলের চেষ্টা করেছিল, আমরা আইনের আশ্রয় নিয়ে আইনানুগভাবে সেটা অপসারণ করেছি এবং দখলমুক্ত করেছি। বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায় ১৯৩৪ সালের ৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের মাদারীপুর মহকুমার রাজৌরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি তৎকালীন মাদারীপুর মহকুমার কালকিনির পূর্ব মাইজপাড়া গ্রামে। তিনি ২০১২ সালের ২৩ অক্টোবর কলকাতায় মারা যান। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।
আর এই সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরী গ্রেপ্তার। বিদ্যুৎ খাতে আওয়ামী মাফিয়া সিন্ডিকেট ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লোপাট। ট্রাম্প কমলা বিতর্ক, মূল্যস্ফীতি নিয়ে চড়াও রিপাবলিকান প্রার্থী। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।